শিক্ষার্থী বন্ধুরা, হোয়াইট বোর্ড 24 আজকে তোমাদের জন্য উপস্থাপন করবে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা পর্ব 1। মূলদ ও অমূলদ সংখ্যার সবথেকে প্রথমে আমাদের জানতে হবে বর্গমূল এবং বর্গ সংখ্যা সম্পর্কে, বর্গমূল এবং বর্গ সংখ্যা সম্পর্কে। আমাদের প্রথমেই বর্গের সংজ্ঞাটা জেনে নিতে হবে। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও কোণগুলো প্রত্যেকটি সমকোণ তাকে বর্গ বলে। এটি বর্গের একটি সাধারণ সংজ্ঞা। এটি একটি বর্গাকার চিত্র, এটি একটি বর্গ। তো এই বর্গাকার চিত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যে কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ক একক হলে প্রস্থ কত, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই বা কত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ক একক হলে প্রস্থ ক একক হয়, সুতরাং ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো একটি চিত্র। এই চিত্রে মার্বেল আছে, এই পাশে তিনটা করে মার্বেল আছে, এখানে তিনটা, অর্থাৎ প্রত্যেক সারিতে সমান দূরত্বে তিনটি করে মার্বেল আছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে তিনটি সারিতে মার্বেল সাজানো হয়েছে। এই চিত্রটি নিশ্চয়ই একটি বর্গ আকৃতির চিত্র হয়েছে। বর্গ আকৃতির কারণ হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। যে চিত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান এবং কোণগুলো সমকোণ আমরা সংজ্ঞা অনুসারে জেনেছি সেটাই বর্গক্ষেত্র। এখানে মার্বেলের সংখ্যা কতটি আছে যদি আমরা বের করতে চাই, এই সারিতে তিনটা আছে, এই অর্থাৎ দৈর্ঘ্যের দিকে তিনটা আছে, প্রস্থের দিকেও তিনটা আছে, তাহলে 3 গুণন 3 সমান সমান 3 স্কয়ার সমান সমান 9টি। এখানে 3 এর বর্গ 9 এবং 9 এর বর্গমূল 3। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। বর্গমূলকে স্কয়ার রুট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই যে এটাকে আমরা কিন্তু রুট চিহ্ন সাধারণত বলে থাকি, এটাকে বলা হবে স্কয়ার রুট চিহ্ন। স্কয়ার রুট চিহ্ন দ্বারা আমরা বর্গকে প্রকাশ করে থাকি। এখন আমরা দেখব পূর্ণ বর্গ সংখ্যা কি। কোন সংখ্যার বর্গমূল কোন পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান যদি হয় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন 4, 9 ও 9/16 পূর্ণবর্গ সংখ্যা যাদের বর্গমূল যথাক্রমে 2, 3 ও 3/4। এই 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল 9 এর বর্গমূল 3 এবং 9/16 এর বর্গমূল 3/4। তো এখানে 2 আর 2 গুণ করলে 4 হয়, 3 আর 3 গুণ করলে 9 হয়। ঠিক একইভাবে 9/16 এর বর্গমূল হয় 3/4। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। এটা কিন্তু বর্গ সংখ্যা এবং বর্গমূলের একটি সাধারণ সংজ্ঞা। তো এই সংজ্ঞাটা জানা থাকলেই আমরা বর্গ এবং বর্গ সংখ্যা সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন 2 এর বর্গ 2 গুণন 2 সমান সমান 4 এবং 4 এর বর্গমূল হচ্ছে 2। বর্গ সংখ্যার কিছু সাধারণ ধর্ম আছে, কিছু সাধারণ নিয়ম মেনে বর্গ সংখ্যাগুলো আমরা চিনতে পারবো। বর্গ সংখ্যার একক স্থানে সাধারণত 0, 1, 4, 5, 6 ও 9 থাকে। বর্গ সংখ্যার একক স্থানে সাধারণত এই সংখ্যাগুলো থাকে।
তো এই সাধারণ নিয়মগুলো আবার কয়েকটি ভাগে ভাগ আছে, আমরা পরবর্তী ক্লাসে সেই ভাগগুলো দেখাবো। যেমন 0, 1, 4, 25, 36, 49, 64, 81 ইত্যাদি বর্গ সংখ্যা। এখানে যদি আমরা 1 আর 1 গুণ করি তাহলে 1 হয়, 4 আর 4 গুণ করলে 16 হয়, অর্থাৎ এককের ঘরে 6 থাকবে, 6 আর 6 গুণ করলে ঠিক একরকম 36, 5 আর 5 গুণ করলে 25, এককের ঘরে 5 থাকবে, 8 আর 8 গুণ করলে 64 হয়, এই ক্ষেত্রেও এককের ঘরে 4 থাকে, 9 আর 9 গুণ করলে 81, অর্থাৎ এককের ঘরে 1 থাকবে এই সকল ক্ষেত্রে। কোন সংখ্যার একক স্থানে 2, 3, 7 ও 8 থাকলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো যদি কোনো সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 থাকে তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে নির্দ্বিধায় বলে দিতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আর যদি 0, 1, 4, 5, 6 বা 9 থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। এখন পূর্ণবর্গ হতে পারে মানে পূর্ণবর্গ হতেও পারে নাও পারে। যদি এই 1, 4, 5, 6 বা 9 থাকে তাহলে আমরা সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে পারে বলে ধরে নিয়ে বর্গ নির্ণয়ের যে সকল নিয়ম আছে সেই সকল নিয়ম প্রয়োগ করে দেখব একটি পূর্ণবর্গ কি না। কিন্তু যদি 2, 3, 7 ও 8 থাকে তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। যেমন এখানে এই সকল ক্ষেত্রে সংখ্যাটি পূর্ণবর্গ নয় বলা হচ্ছে, যেমন 12 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 23 পূর্ণবর্গ সংখ্যা নয়, 27 পূর্ণবর্গ সংখ্যা নয়, 38 পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ এদের এককের ঘরে 2, 3, 7 বা 8 আছে। এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু 1, 4, 25, 49, 64, 81 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এদের এককের ঘরে যে সংখ্যাগুলো আছে 1, 4, 5, 6 ও 9 এই সংখ্যাগুলো থাকলে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। কোন সংখ্যার একক স্থানে অঙ্ক যদি 9, 1 ও 9 হয় এর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 9 হবে। যেমন 11 এর বর্গ 121, 11 এর বর্গ হচ্ছে 121। তাহলে 11 এর বর্গ 121 যদি হয় তাহলে এই যে এখানে বলা হয়েছিল একক স্থানে অঙ্ক 1 ও 9 থাকলে, তাহলে 1 থাকলে এর একক স্থানে অঙ্ক 1 হয়েছে, 9 থাকলেও এর একক স্থানে অঙ্ক 9 হয়, কারণ 9 আর 9 গুণ করলে 81 1 বসে। তো সেজন্য 1 বা 9 থাকলে বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 9 হয়। শিক্ষার্থী বন্ধুরা, পরের নিয়মটি হচ্ছে সংখ্যার একক স্থানে অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 9 হবে। যেমন 13 এর বর্গ হচ্ছে 169, অর্থাৎ 3 ছিল এর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 9, এবং এখানে একক স্থানে অঙ্ক 7 এর কথা বলা হয়েছিল। 7 এর বর্গমূল হচ্ছে 7 এর বর্গ হচ্ছে 49। পরের নিয়মটি হচ্ছে সংখ্যার একক স্থানে অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে 6 হবে। তো দেখি আমরা দুই একটা উদাহরণ কেমন আছে। যেমন 14 এর বর্গ 196, অর্থাৎ বর্গ সংখ্যা একক স্থানীয় সংখ্যার একক স্থানে অঙ্ক যদি 4 হয়, একক স্থানে অঙ্ক 4 আছে তাহলে বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 6 হবে। এখানে একক স্থানে 6 আছে। 16 এর বর্গ সংখ্যার 16 একটি সংখ্যার একক স্থানে অঙ্ক 6, এর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 6। তো এইভাবে আমরা বর্গ সংখ্যাগুলো চিনতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যার একক স্থানে অঙ্ক 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে 4 হবে। যেমন 12 এর একটি বর্গ 12 একটি সংখ্যা, এর বর্গ 144, এর একক স্থানাঙ্ক 4। 18 একটি বর্গ, এর বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক 4। 18 এর বর্গ 324, এর বর্গ একক স্থানাঙ্ক 4।